লিওয়ানের বাজখাই গলার হুঙ্কার শুনে সবাই কেঁপে উঠল। নিচে পড়ে থাকা ছেলেটা এক হাতে নিজের পাটা মাথা চেপে ধরে বয়ার্ত চোখে তাকিয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে বাকি ছেলেগুলো রেগে মেগে তেড়ে পুষে আসতে নিলেই ওদের বেদরমভাবে হকি স্টিক দিয়ে মারতে শুরু করে দেয় লিওয়ান। হকি স্টিকের এক একটা শক্তপোক্ত বাড়ি খেয়ে রাস্তার মাঝে ছিটকে পড়ল তিনজন বখাটে ছেলেপুলে। এত বছর পর এই প্রথম কাউকে এদের মতো শয়তানদের মারতে দেখে বেশ মজাই নিচ্ছে সাধারণ জনগণ। এতদিন অনেক অত্যাচার করেছে তাদের উপর, মাসের পর মাস অনৈতিকভাবে চাঁদা হরপ করেছে। কোনো ব্যক্তি যদি পুরো চাঁদা দিতে অক্ষম হতো তাহলে কি নির্দয়ভাবেই না মেরে জোর করে ছিনিয়ে নিয়ে যেত। আর আজ একজন অচেনা পুরুষের হাতে এমন কুকুরের মতো মার খেতে দেখে মনের মধ্যে একটু হলেও ভালো লাগে কাজ করছে। এমনকি পাবলিকগুলো সবাই হৈ হৈ করে ওদের আরও মারার জন্য তাগিদ দিতে থাকলো। স্টোরের বাহিরে এত মানুষের ভিড়ও হট্টগোলের সারা শব্দ পেয়ে সবাই ছুটে এলো বাহিরে। তাদের মাঝে রিক্কি অনুও ছিল। আজ যা করলি এটা কিন্তু একদম ভালো করলি না তুই। এর মাসুল কিন্তু তোকে গুনতেই হবে। তুই জানিস না আমি কার ছেলে। এই শহরের এমপির ভাইপোর গায়ে হাত তোলার কি ভয়ানক শাস্তি হয় সেটা তুই টের পাবি, এবং খুব শীঘ্রই পাবি। রানা নামক ছেলেটা কথাগুলো বলল। সেটা শুনে লিওয়ান তেড়ে এসে ওর গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ফাক ইউর এমপি। আমিও দেখে নিব ওই এমপির কতখানি ক্ষমতা রয়েছে। আর রইল শাস্তি, আজ আমার হাত থেকে তো আগে বেঁচে দেখা, তারপর না হয় ওটা নিয়ে ভাববি। বলে রানার পেট বরাবর লাথি দিয়ে নিচে ফেলে দিল। লিওয়ান হিংস্র চোখে এগিয়ে আসতে আসতে হিসিয়ে বলল, মেয়েদেরকে বিছানায় নেওয়ার খুব শখ তাই না রে এমপির ভাইপো? মেয়েদেরকে কি তোর বাপের কেনা সম্পদ মনে হয় যে যখন চাইলি আর বিছানায় নিয়ে নিলি? ওই তোর ওই চৌবাচ্চাতে কতটা শক্তি আছে সেটা প্রমাণ না হয় একটু নেই। রানা উঠতে চাইলে লিওন হকি স্টিকের মাথা দু হাতে শক্ত করে চেপে ধরে মাথার উপর তুলে সজোরে আঘাত করলো রানার গোপনীয় অঙ্গ বরাবর। এতে রানা দু হাতে তার জীবন চেপে ধরে গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে। লিওনের রাগ এখনও কমল না। এদের এত বড় সাহস, তার বউকে বাজে অফার দেয়। আজ এদের অফারের কতদিন মেয়াদ থাকে সেটাই সে দেখবে। লিওন দাঁতে দাঁত চেপে এলোপাথাড়ি রানাকে কুকুরের মতো ফেটাতে থাকলো। পেছন থেকে আরেকজন ছেলে এসে লিওনের উপর হামলে পড়ার চেষ্টা করতেই রিক্কি তেড়ে এসে পেছন থেকে গাড় চেপে ধরল। ছেলেটাকে টেনে নিয়ে এসে সোজা দেওয়ালের সাথে সজোরে ধাক্কা বসিয়ে দিল। রিক্কির রাগি চোখে আশেপাশে তাকিয়ে কি যেন খুঁজতে থাকলো। এইদিকে ওরই এতক্ষণ হাঁ করেই সবটা দেখছিল। হঠাৎ করে এখানে কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছে না। ছোট্ট লুহান মাকে ছেড়ে দিয়ে দৌড়ে স্টোরের ভিতর চলে গেল এবং ফিরে এলো হাতে করে একটা পাইপ নিয়ে। লুহান দৌড়ে গিয়ে রিক্কিকে পাইপ দিয়ে হিসিয়ে বলে উঠল, মারুন, এদেরকে ইচ্ছে মতো মারুন রাতকানা। এরা আমার মমকে হাট করেছে, কাউকে ছাড়বেন না। রিক্কি চট করে লুহানের দিকে তাকিয়ে হাত থেকে পাইপটা নিয়ে ছেলেদের দিকে এগিয়ে যেতে যেতে বলল, ছাড়া তো কোনো প্রশ্নই ওঠে না হাফ ব্যাটারি। তুমি তোমার মমের কাছে যাও আর ফ্রিতে সিনেমা দেখো। লুহান ওখান থেকে যায় না, বরং মাস্কের আড়ালে দাঁত বের করে হেসে ফাইট দেখতে থাকলো। লিওয়ান রিক্কি মিলে 5টা ছেলেকে মারতে মারতে অজ্ঞান করে ফেলেছে। যে ছেলেটা অরিকে চড় মেরেছিল সেই ছেলেটার ডান হাত লিওয়ান ভেঙে দিয়েছে। সঙ্গে 5 জনের চৌবাচ্চাতেই খুব বাজেভাবে আঘাত করেছে 2 বন্ধু মিলে। আজকের পর থেকে আর মনে হয়নি এরা কোনো মেয়ের সঙ্গে রাত কাটাতে পারবে। রাস্তার পাশে পুরো জায়গাটাই রক্তাক্ত হয়ে উঠেছে। পুলিশের গাড়ির শব্দ পেয়ে তারা দুজন থেমে গেল এবং হাতে থাকা হকি স্টিক এবং পাইপ ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে নিজেদের স্বাভাবিক করে চুপচাপ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকলো, যেন এতক্ষণ এখানে কিছুই ঘটেনি। এখানে কি হয়েছে আর এদেরকে এভাবে কে মেরেছে? ইন্সপেক্টরের কথা শুনে একজন ভদ্র বয়স্ক লোক বলে উঠল, এরা চাঁদা নিতে এসেছিল, তারপর হঠাৎ করে আরেক দলের ছেলেপুলে এসে মারামারি শুরু করে দিল। তারপর তারা চলে যেতেই আমরা সবাই এসে এখানে জড়ো হই। কি বলো সবাই, তাই তো? লোকটার কথা শুনে ওখানে উপস্থিত সকলে সম্মতি জানায়। এটা দেখে লিওয়ানের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। সে মাথার এলোমেলো চুলগুলো ঠিক করে দৃঢ় কণ্ঠে বলল, 2 দলের জামালা না হয় পরেই মিটমাট করবেন, এখন এদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, নয়তো দেখা গেল এখানে ইন্নারিল্লাহ। লিওয়ানের কথা শুনে ইন্সপেক্টর একজনকে ইশারায় বলল অ্যাম্বুলেন্সে খবর দিতে, এবং লিওয়ানের আপাদমস্তক পর্যবেক্ষণ করে নিয়ে জানতে চাইল, আপনার পরিচয়? ডক্টর লিওয়ান চৌধুরী, ওরফে চৌধুরী ইন্ডাস্ট্রির মালিক। আশা করছি আর বেশি কিছু বলতে হবে না।
লিওয়ানের পরিচয় জেনে ইন্সপেক্টর সহ ওখানকার অনেকেই চমকে উঠল, কারণ ডক্টর লিওয়ানের কথা সবাই কম বেশি জানে এবং এটাই জানে ঢাকার নামকরা প্রাইভেট হসপিটালের মালিক এত বড় ব্যক্তিকে এই পরিস্থিতিতে দেখতে পাবে সেটা কেউই ভাবেনি। ঠিক তেমন অরিও আশা করেনি লিওয়ান। সে এতটাই শকড যে কোনো মতে ছোট বোনের গায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। এত বছর পর আবারও সেই আগের সাইকোপ্যাথকে দেখে অরির বুকটা ভয়ে শুকিয়ে গেল। সে লুহানকে নিয়ে পালিয়ে যেতে চাইল, কিন্তু পা দুটো যেন পাথরের ন্যায় অবশ হয়ে আছে। তার উপর রিক্কিকে জীবন্ত অবস্থায় দেখে অরির কয়েকটা হার্টবিট মিস করেছে। অবিশ্বাস্য চোখে শুধু তাকিয়েছিল রিক্কির দিকে। সে বুঝতে পারছে না রিক্কি কীভাবে বেঁচে আছে। এটা কিভাবে সম্ভব? তাহলে কি তাদের লিওয়ান মিথ্যে বলেছিল শুধুমাত্র অনুকে কষ্ট দেওয়ার জন্য? অরিয়ের কিছু ভাবতে পারছে না, মাথাটা তার পেটে যাচ্ছে, সঙ্গে সব কিছু জট পাকিয়ে গেল। আপনি কেমন ইন্সপেক্টর? এই এলাকায় দিনের পর দিন এত দুর্নীতি ঘটে যায়, সেটা কি আপনাদের চোখে পড়ে না? অসহায় মানুষদের থেকে জোর জবরদস্তি করে চাঁদা নামক দোহাই দিয়ে টাকা হাতিয়ে নিয়ে যায়, এটাও কি আপনাদের চোখে পড়ে না? নাকি এমপির বয়ে চোখ থাকতেও অন্ধ সেজে থাকার নাটক করছেন? লিওনের গম্ভীর কণ্ঠস্বর শুনে ইন্সপেক্টর থমথমে মুখে বলল, আমরা এই বিষয়ে তদন্ত করব। লিওন বুড়ো চুলকিয়ে বিড়বিড় করে বলল, করুন করুন, না হলে দেখা যাবে এদের অস্তিত্ব মুছে যাবে দুনিয়া থেকে। কিছু বললেন ডক্টর? লিওনের কথা বুঝতে না পেরে ইন্সপেক্টর জানতে চাইল। লিওন দুদিকে মাথা জাকিয়ে বলল, নো, আমি আশা করছি আজ থেকে আপনারা এই ব্যাপারটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করবেন, নয়তো আমি সরকারের সাথে কথা বলে আপনাদের সব ব্যবস্থা নিতে বাধ্য হব। না না, আপনাকে কিছু করতে হবে না, এই বিষয়টা আমরাই সামলে নিব। এই, এদেরকে নিয়ে চল। ইন্সপেক্টর তড়িঘড়ি করে কথাটি বলে আহত ছেলেপুলেদের নিয়ে সেখান থেকে চলে গেল, কারণ উনি চট্টগ্রামে আসার আগে ঢাকা শহরে ইন্সপেক্টর ছিলেন। সেই সুবাদেই এই ডক্টর লিওয়ান চৌধুরীর ক্ষমতার ব্যাপারে খুব ভালো করেই তা জানা আছে। তাই তো কথা বেশি না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। পুলিশদের গাড়ির চোখের আড়াল হতে লুহান দৌড়ে এসে লিওয়ানের এক পা জড়িয়ে ধরে আহ্লাদে গলায় বলল, থ্যাংক ইউ আঙ্কেল, আজ আপনি না থাকলে হয়তো ওই বদলোকগুলো মমো আপুকে সহ আমাকেও নিয়ে যেত। আপনাকে এত এত থ্যাঙ্কস। লিওয়ান কপাল কুঁচকে নিজের বাম পায়ের দিকে তাকালো। একটা পুস্কু ছেলে তাকে জড়িয়ে ধরে আছে। সে হাঁটু গেড়ে বসে বাচ্চা ছেলেটা দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। চোখ জোড়া ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু সে এটা দেখে একটু অবাক হয় যে তার চোখের মনির মতোই সেম এই পুস্কুরও চোখের মনি। বলতে গেলে চোখ জোড়া তার মতোই দেখতে। এটা লক্ষ্য করে লিওনের কপাল আরও কুঁচকে গেল। সে ডান হাত উঠিয়ে ছেলেটার মুখ থেকে মাস্ক খুলতে যাবে, তার আগে কেউ একজন এসে ছেলেটাকে কোলে তুলে নিল। লিওয়ান মাথা তুলে তাকিয়ে দেখে তার টেডি বিয়ার ছেলেটাকে কোলে নিয়েছে। অরি ছেলেকে বুকের সাথে চেপে ধরে বাম হাতে ক্রাশ নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো। লুহান তার মমের গলা দু হাতে জড়িয়ে ধরে মুখের দিকে তাকিয়ে বলল, মম, তুমি তো ওনাদের থ্যাংক ইউ বললে না। ছেলের কথা শুনিও না শোনার ভান করে অরি স্টোরের ভিতর চলে গেল। তার পিছু পিছু অনু, সুমি, ঈশানী সহ সব স্টাফরাও ভিতরে যায়। অন্যদিকে লিওয়ান থম মেরে দাঁড়িয়ে থাকলো, কারণ সে স্পষ্ট শুনতে পেয়েছে ওই বাচ্চা ছেলেটা তার টেডি বিয়ারকে মম বলে সম্বোধন করলো। কিন্তু এটা কিভাবে পসিবল? মিসক্যারেজের পর তো তাদের মধ্যে কোনো সম্পর্ক হয়নি। তাহলে এই বাচ্চা ছেলেটি কোথা থেকে এলো? তার মানে কি তার টেডি বিয়ার অন্য কাউকে বিয়ে করেছে? কিন্তু এটাও কিভাবে সম্ভব? তাহলে কি অরি আবারও ওই এসআই সোহরাব মির্জার কাছে ফিরে গিয়েছে? যদি তাই হয় তাহলে এই শহরে কি করছে এরা? আর এত বড় ছেলে কিভাবে হলো? উফ, লিওয়ানের মাথাটা ঘুরে উঠল। এত এত প্রশ্নের মাঝে একটা বারও সঠিক উত্তর খুঁজে পেল না। উল্টো মাথাটাই পুরো বিগড়ে গেল। লিওয়ানের মতো একই অবস্থা রিক্কিরও। সে কল্পনাও করতে পারেনি এই বিচ্ছুটা তার ভাবিজানের ছেলে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তার না মিসক্যারেজ হয়েছিল? তাহলে এই ছেলেটা কোথা থেকে এলো? নাকি দত্তক নেওয়া? ইউ আর ওকে মম? লুহান সলসল চোখে তার মমের লাল হয়ে যাওয়া বাম গালের দিকে তাকিয়ে আছে। মুখ থেকে মাস্কটা একটু নামিয়ে পরপর 5টা চুমু খেলো। অরে শুকিয়ে যাওয়া মুখে এক সিলতে হাসি ফুটে উঠল। সে লুহানের কপালে চুমু খেয়ে ধীর কণ্ঠে বলল, ইয়েস বেবি, আই এম ওকে। ওই ছেলেগুলো খুব পয়সা মম, খুব পয়সা। আমি যদি বড় হতাম তাহলে ওদের শেষ করে দিতাম। ওই শয়তানগুলোর কত বড় সাহস আমার মমকে হার্ট করে। আমি বড় হলে কেউ তোমার দিকে তাকানোর সাহসটুকু পাবে না। প্রমিস মম, আমি ওই ভালো আঙ্কেলের মতো অনেক অনেক ফাইট শিখব। তারপর তোমাদের সবাইকে আগলে রাখবো।
লুহান তার মমের গলা জড়িয়ে ধরে মুখ গুজে কথাগুলো বলল। সেগুলো শুনে অরি চমকে উঠে বলল, একদমই না অরণ্য, তুমি কখনো এসবের মধ্যে নিজেকে জড়াবে না। লুহান মাথা তুলে অরির মুখের দিকে তাকিয়ে জানতে চাইল, তাহলে তোমাদের প্রটেক্ট করব কিভাবে মম? এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমাদের সবাইকে রক্ষা করার জন্য উপরে একজন রয়েছেন। সো ডোন্ট ওয়ারি মাই সান। অরির কথা শুনে লুহানের মুখটা চুপসে গেল। সেটা দেখে অরি হেসে ছেলের লাল টকটকে ঠোঁটে শব্দ করে চুমু খেল। ঠিক তখনই তার নজর গেল গেটের দিকে, যেখান থেকে লিওয়ান ও রিক্কি ভিতরে আসছে। তাদের দেখে অরি তড়িঘড়ি করে লোহানের মুখে মাস্ক তুলে দিল এবং অন্যদিকে তাকিয়ে বলল, অরণ্য, নিক্কিকে নিয়ে তুই বাসায় যা, আমি এই দিকটা সামলে নিয়ে আসছি। অনু কিছু বলতে চেয়ে বড় বোনের রাগী লোক দেখে আর বলার সাহস পেল না। সে দ্রুত লুহানকে কোলে নিয়ে সেখান থেকে চলে গেল। অনেক রাস নিয়ে ধীরে ধীরে হেঁটে গিয়ে সব স্টাফদের ছুটি দিয়ে দেয়। এমনিতে আজ তার মন মেজাজ ঠিক নেই, তাই এখন স্টোর ওপেন রাখার কোনো মানেই হয় না। চোখের পলকে পুরো স্টোর ফাঁকা হয়ে গেল। এখন শুধু 3জন ব্যক্তি ছাড়া আর কেউ নেই। অরি উল্টো দিকে ঘুরে চুপচাপ দাঁড়িয়ে আছে। লিওয়ান রিক্কির দিকে তাকাতেই রিক্কি সেখান থেকে চলে গেল। লিওয়ান অরের পিছনে এসে দাঁড়ায় এবং খুব ধীরে ডেকে উঠল, টেডি বিয়ার। এত বছর পর ডাকটি শুনে অরি চোখ দুটো বন্ধ করে নিল। লিওয়ান আবারও জিজ্ঞেস করলো, কেমন আছিস? অরে জোরে নিঃশ্বাস ফেলে স্বাভাবিক গলায় বলল, জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। সেই চিরচেনা প্রিয় মানুষটির কণ্ঠস্বর শুনে লিওয়ান ঠোঁট কামড়ে ধরে চোখ দুটো বন্ধ করে নিল। অনুভব করতে পারছে তার হার্টবিট অস্বাভাবিক হয়ে গেছে। সে ওভাবে অসহায় কণ্ঠে বিড়বিড় করে বলল, আমি যে ভালো নেই টেডি বিয়ার, একটুও ভালো নেই তোকে ছাড়া। প্লিজ আমার কাছে আয় না ফিরে। পিছন ফিরে তাকালো এবং কাট গলায় বলল, সম্ভব না, আমি আপনাকে বহুকাল আগেই ভুলে গিয়েছি। কিন্তু আমি তো তোকে বলতে পারিনি। প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে তোকে অনুভব করার চেষ্টা করেছে। আমি যে আর পারছি না তোকে ছাড়া থাকতে। সেইটা একান্তই আপনার সমস্যা মিস্টার চৌধুরী। অরের শক্ত গলা বলা কথাটা লিওয়ান কয়েক পা এগিয়ে এসে জিজ্ঞেস করল, ওই বাচ্চাটাকে কার সন্তান? আমার সন্তান। অরের মুখে আমার সন্তান বলা বাক্যটি শুনে লিওয়ানের পা জোড়া থমকে গেল। সে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, কিভাবে সম্ভব? তোর বাপের জন্য আমার সন্তানটাই দুনিয়ার আসার আগেই? বলতে গিয়ে লিওয়ানের গলা কাঁপছে। হিংস্র চোখ দুটোতে অশ্রু চিকচিক করছে। এসব দেখে অরের মধ্যে তেমন পরিবর্তন দেখা গেল না, বরং সে গম্ভীর কণ্ঠে বলল, জাস্ট মিসক্যারেজ হয়েছিল আমার, কিন্তু এটা নয় যে আমি আর কখনো মা হতে পারতাম না। মানে মানে এটাই যে আমি আরেকটা বিয়ে করেছি। অরের কথা শুনে লিওয়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আমাদের এখনও ডিভোর্স হয়নি, তাহলে তুই কিভাবে পারলি অন্য একটা বিয়ে করতে? অরে কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলো। লিওয়ান নিজেকে যথেষ্ট সামলে নিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আচ্ছা সমস্যা নেই, তুই আমার কাছে ফিরে আয়। আমি তোর ওই ছেলেটাকেও মেনে নিতে রাজি আছি। তুই যাকে বিয়ে করেছিস তাকে ডিভোর্স দিয়ে দে, নয়তো আমাকে বল, আমি সবটা ঠিক করে দিব। কিন্তু আমি তো আপনাকে চাই না। দয়া করে আমাদের মতো আমাকে থাকতে দিন। আমি আর অতীতে ফিরে যেতে চাচ্ছি না। প্লিজ লিভ মি অ্যালোন। অরে এক প্রকার চিল্লিয়ে কথাগুলো বলল। লিওয়ান এগিয়ে এসে শট করে অরিকে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ করে এমন হওয়ায় অরে হকচকিয়ে যায়। সে রেগেমেগে লিওয়ানের বুকে ধাক্কা মারে। তবুও লিওয়ান তাকে না ছেড়ে আরও শক্ত করে জড়িয়ে ধরল। অরে ছুটোছুটি করতে করতে একসময় হাল ছেড়ে দিল। অসহায় কণ্ঠে বলল, প্লিজ আমায় যেতে দিন, আমি আপনার সঙ্গে থাকতে চাই না। এই সামান্য কথাটি কেন বুঝতে পারছেন না আপনি? আমি এখন অন্য কারোর বউ। এভাবে অন্যের বউকে জড়িয়ে ধরাটা কিন্তু ভদ্রলোকের কাজ নয়। তোকে কে বলেছে আমি ভদ্রলোক? আমি কখনোই ভালো ছিলাম না। তোকে পাওয়ার জন্য যদি আবারও অভদ্র হতে হয় আমায়, তাহলে সেটাই সই। আপনি কিন্তু এখন লিমিট ক্রস করছেন। তোর থেকে ভালো আর কেউ জানে না আমি কেমন। বিশ্বাস কর, আমি নিজেকে চেঞ্জ করেছি। আমি আর আগের মতো খারাপ নেই টেডি বিয়ার। সেটার নমুনা তো দেখছি। আপনি কেমন ভালো হয়েছেন। লিওয়ান অরিকে চট করে ছেড়ে দিল এবং অরির থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বিচলিত কণ্ঠে বলল, সরি, আই এম সরি টেডি বিয়ার। প্লিজ তুই আমায় ভুল বুঝিস না। ওকে, আমি তোর কাছে যাব না। তুই যা যা বলবি সবটা শুনবো। তোর কথার খেলাপি লিওয়ান চৌধুরী আর কখনো করবে না। তবুও তুই অতীত ভুলে আমার কাছে ফিরে আয়।
এছাড়া আর কিছুই আমি চাই না। আর আর তুই এই বাচ্চাটার মা কেন? 100টা বাচ্চার মা হলেও আমার কোনো সমস্যা নেই। তো ছেলেকেও আমি নিজের সন্তান হিসেবে মেনে নিব। ওকে অনেক অনেক ভালোবাসা দিব। তবুও তুই আমার জীবনে ফিরে আয় প্লিজ। লিওয়ানের কথাগুলো শুনে অরের মন নরম হলো না, বরং সে মুখ ফিরিয়ে নিয়ে বলল, বলা শেষ? এখন আপনি যেতে পারেন। আমার জন্য আমার স্বামী অপেক্ষা করছে। ভালোবাসার মানুষটির মুখ থেকে এমন ধরনের কথা শুনে লিওয়ানের নিঃশ্বাসটা ভারী হয়ে এলো। সে অরির সামনে হাঁটু ভেঙে দপ করে বসে পড়ল। তারপর মাথা নিচু করে অসহায় কণ্ঠে বলে উঠল, অতীতের জন্য সরি। আমি খুব সরি টেডি বিয়ার। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। আমি কথা দিচ্ছি আর কখনো তোকে হার্ট করব না। লাইফে অনেক কিছু হারিয়েছি, কিন্তু এখন তোকে পেয়েও আবার হারিয়ে ফেলার ক্ষমতা আমার নেই। তুই আমাকে নিজ হাতে শাস্তি দে, তবু এই শাস্তিটা আমায় দিস না। আমি যা সহ্য করতে পারবো না। মৃত্যুর আগে আসামিদেরও শেষ ইচ্ছে পূরণ করা হয়, আর আমি তো তোর কাছে একজন আসামি। এই জঘন্য মানুষটা শেষ ইচ্ছে না হয় পূরণ করে দে। লাইফে আর কোনো কিছুই তোর কাছে চাইব না। চোর ডাকাতদেরও একবার সুযোগ দেওয়া হয় নিজের ভুলগুলো শুধরে নেওয়ার জন্য, কিন্তু তুই আমাকে সেই সুযোগ পর্যন্ত দিলি না। এই 6টা বছর আমি কিভাবে নিজের সঙ্গে যুদ্ধ করে কাটিয়েছি সেটা আমি জানি। তোর কাছে আমার ভালোবাসা ভিক্ষে চাচ্ছি অরি, প্লিজ আর একটি বার তোকে ভালোবাসার সুযোগ দে। আই প্রমিস তোকে নিরাশ করব না। তোর থেকে এই দূরত্ব আমাকে বুঝিয়ে দিয়েছে আমি তোকে ঠিক কতটা ভালোবাসি। হ্যাঁ, আমি তোকে ভালোবাসি মিসেস আরিয়ানা চৌধুরী। হয়তো নিজের থেকেও বেশি তোকে ভালোবেসে ফেলেছি। তাই তোর কাছে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ একবার, জাস্ট একবার আমায় মেনে নে। আমি পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী হতে না পারলেও একজন ভালো জীবন সঙ্গী হয়ে দেখাবো। আমি যে তোকে ছাড়া বড্ড অসহায়। এই শেষবারের মতো কি আমাকে ক্ষমা করে দেওয়া যায় না টেডি বিয়ার? স্টোরের ভিতরে পিনপতন নীরবতা। বাহির থেকে শুধু লোকজনের কোলাহলে মৃদু স্বরে আওয়াজ ভেসে আসছে। শপের দেওয়ালের মাঝে বড় গুড়ির কাঁটা 12টা পেরিয়ে একটার ঘরে সুই সুই। লিওয়ান এখনও ফ্লোরে হাঁটু গেড়ে বসে রয়েছে। তার লাল হয়ে যাওয়া গাঢ় বাদামি বর্ণের আখিজোড়া সমান দাঁড়িয়ে থাকা প্রাপ্তবয়স্ক নারীর উপর নিবদ্ধ। অরি নির্লিপ্ত ভঙ্গিতে চুপচাপ দাঁড়িয়ে আছে। লিওয়ানের বলা প্রতিটি কথা তাকে ভাবাচ্ছে। সে না চাইতেও ভাবতে বাধ্য হচ্ছে। এখন কি জবাব দেওয়া উচিত হবে সেটাই সে ভাবতে পারছে না। অরি কিছু সময় চুপ থেকে ভেবে নিল সে কী বলবে। মনের মাঝে চেপে রাখা কথাগুলো বলার জন্য প্রস্তুতি নিতেই তার ফোনটা বিকট শব্দে বেজে উঠল। অরি ভাবনার জগৎ থেকে বের হয়ে টেবিলের উপর থেকে ফোনটা তুলে হাতে নিতেই স্ক্রিনে ভেসে উঠল অনুর নাম্বার। অরি দ্রুত কলটা রিসিভ করে কানে ধরে এবং অনুর বলা কথাগুলো শুনে চমকে উঠে চিল্লিয়ে বলল, হোয়াট? এত কিছু হয়ে গেছে আর তুই কিনা এখন আমায় ফোন দিয়ে জানাচ্ছিস? ও ঠিক আছে তো? ডক্টরকে জানিয়েছিস? বেশি সিরিয়াস কিছু হলে এই মুহূর্তে ওকে নিয়ে হসপিটালে যা। আমি এখনই আসতেছি। অরের বিচলিত কণ্ঠে কথাগুলো শুনে অপর প্রান্ত থেকে অনু ধীর গলায় বলে উঠল, রিল্যাক্স আপু, লু এখন একদম ঠিক আছে। তুমি চিন্তা করো না। আর ওর রেগুলার ডক্টর এসে চেক আপ করে গিয়েছে, সঙ্গে কিছু ওষুধও অ্যাড করে দিয়েছে। ও তোমাকে ছাড়া ঘুমাতে চাচ্ছে না, তাই একটু জলদি আসার চেষ্টা করো, নয়তো দেখা গেল তোমার ছেলে আমাকেই তোমার কাছে পাঠিয়ে দিল। ছেলে সুস্থ আছে জেনে অরে জোরে নিঃশ্বাস ফেলল। এক মুহূর্তের জন্য যেন তার হার্টবিট থেমে গিয়েছিল। নিজেকে কোনো মতে সামলে নিয়ে শান্ত গলায় বলল, ওকে বল আমি আসছি। ঠিক আছে আপু, তুমি দেখে শুনে সাবধানে এসো। অরে কিছু না বলে কল কেটে দিল। নিজের ব্যাগে ফোনটা তুলে কাঁধে নিয়ে লিওয়ানের উদ্দেশ্যে বলল, আপনি তো জানেন আমি অত দয়ালু না, খুব স্বার্থপর একটা মেয়ে, তাই আমার কাছে সুযোগের দাবি করবেন না। আমি এটা এখন দিতে পারবো না, দুঃখিত। কথাগুলো বলে অনেক ক্রাস নিয়ে দৃঢ় পায়ে গেটের দিকে এগিয়ে যেতে লাগলো। ঠিক তখনই লিওয়ান উঠে দাঁড়িয়ে তার হাতের বাহু চেপে ধরল। অনেক কপাল কুঁচকে পিছনে ঘাড় ঘুরিয়ে তাকায়। লিওয়ান এক পলক তার বাম পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে পায়ে? 1 মাস আগে কার অ্যাক্সিডেন্টে আঘাত পেয়েছি, এখন আমায় ছাড়ুন। অরির কথা শুনে লিওয়ান চমকে উঠল, তবে মুখে কিছু না বলে হুট করে অরির বাম হাত থেকে ক্রাস কেড়ে নিল। এতে অরি চমকে উঠে নিজের ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলেই লিওয়ান তাকে কাঁধে তুলে নিল এবং এক হাতে ক্রাস নিয়ে হনহন করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। এসব হচ্ছে কি? ছাড়ুন আমাকে, লোকে দেখলে কি বলবে? অরে চটপট করতে করতে চিল্লিয়ে কথাগুলো বলল। সেসব শুনে লিওয়ান গম্ভীর কণ্ঠে বলল, লোকে কি বললো না বললো আই ডোন্ট কেয়ার।
তোর আমি এক্স হাজব্যান্ড হলেও কিন্তু তুই আমার একমাত্র ওয়াইফ, সো এইটুকু আমি করতেই পারি। লিওয়ানের কথা শুনে অরি রেগে গিয়ে বলল, জানোয়ার একটা। লিওয়ান আদৌ শুনল কিনা কে জানে, সে নিজের মতো করে হেঁটে স্টোর থেকে বেরিয়ে এলো। গেটের কাছে রিক্কি দাঁড়িয়ে থেকে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছিল। হঠাৎ করে এই দৃশ্য দেখে চোখ দুটো বড় বড় হয়ে যায়, সঙ্গে হাত থেকে আধ খাওয়া সিগারেটও নিচে পড়ে যায়। লিওয়ান অরিকে নিয়ে সোজা নিজেদের গাড়ির সামনে এলো। ডোর খুলে ব্যাক সিটে নিচে ক্রাশ রেখে অরিকে বসিয়ে দিল, আবারও ডোর লক করে দিল। রিক্কির দিকে তাকিয়ে স্টোরের দিকে ইশারা করে বলল, স্টোরের গেট বন্ধ করে আয়। রিক্কি সামান্য মাথা নাড়িয়ে স্টোরের গেট ভালো করে লক করে দিল এবং সিকিউরিটি গার্ডকে এক্সট্রা কিছু টাকা দিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। অরি গাড়ির ভিতর থেকে এখনও চিল্লাপাল্লা করছে। সে ভাবছে এই লোকটাকে নিশ্চয়ই তাকে অন্য কোথাও নিয়ে যাবে, হয়তো আবারও আগের মতো তাকে বন্দি করে রাখবে। বিষাক্ত অতীতের দৃশ্যগুলো মনে হতেই অরি কেঁদে উঠল। সে আর অতীতে ফিরে যেতে চায় না। তার এই ছোট্ট দুনিয়াতেই সে খুব ভালো ছিল, তাহলে কেন আবারও সেই জঘন্য অতীত রিপিট হওয়ার চেষ্টা করছে? এই লোকটা না কিছুক্ষণ আগে বলল উনি ভালো হয়ে গেছেন, তাহলে কি ভালো হওয়ার নমুনা? এই, এভাবে মরার মতো কাঁদছিস কেন? রিক্কি ড্রাইভিং সিটে এসে বসেছে এবং লিওয়ান তার পাশের সিটে এসে বসেছে। সিট বেল্ট বেঁধে ঘাড় গড়িয়ে পেছনের সিটে অরিকে কাঁদতে দেখে বিরক্তিকর কণ্ঠে বলে উপরের কথাগুলো। অরি ভয়ার্ত চোখে তাকিয়ে রিনরি নিয়ে বলল, প্লিজ আমাকে কোথাও নিয়ে যাবেন না। আমার ছেলেটা যে অসুস্থ, আর ও আমাকে ছাড়া রাতে ঘুমাতে পারে না। লিওয়ান নিজের সিটে মাথা এলিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, তোর ছেলে দেখছি আমার স্বভাব পেয়েছে। আমি যেমন তোকে ছাড়া থাকতে পারি না, তোর ছেলেটাও তেমন হয়েছে। লিওয়ান একটু থেমে আবারও বলল, ভয় পাস না, আমি তোকে কোথাও নিয়ে যাচ্ছি না। তুই তোর বাড়ির লোকেশন রিক্কিকে বল, ও নিয়ে যাবিনি ওখানে। আর তুই ভাবলি কীভাবে আমি তোকে এত রাতে একা একা যেতে দিব? লিওয়ানের কথা শুনে অরির কান্না থেমে গেল। তবু সে মনে মনে স্বাভাবিক হতে পারছে না, কারণ সে তো জানে এই লোকটা ঠিক কতটা খারাপ ছিল অতীতে। আর এখন ভালো হয়েছে কি না ভালো হওয়ার নাটক করছে সেটাই লোকটাই ভালো জানে। অরি নিজের চোখ মুখ মুছে রিক্কিকে লোকেশন বলল। রিক্কি চুপচাপ গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে শুরু করে। এক মুহূর্তের মাঝে তাদের গাড়ি মেন রোডে এসে সামনের দিকে ছুটে যেতে থাকে। প্রায় 20 মিনিটের মধ্যে অরির বলা জায়গায় এসে গাড়ি থামায় রিক্কি। অরি চট করে কাছের জানালা ভেদ করে দেখার চেষ্টা করলো এরা আদৌ তাকে সঠিক জায়গায় নিয়ে এসেছে কিনা, কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে রিক্কি তার কথা মতো সঠিক স্থানে নিয়ে এসেছে। এটা দেখে অরি স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। লিওন গাড়ি থেকে বের হয়ে পিছনে এসে ডোর খুলে দিল। অরি এগিয়ে এসে নামতে যাবে তখনই লিওয়ান আবারও তাকে কাঁধে তুলে নিল। এটা দেখে অরি খেক করে বলে উঠল, নামান বলছি, আমি এইটুকু পথ নিজেই যেতে পারবো। লিওন অরির ব্যাগ ও ক্রাশ নিয়ে সামনের দিকে যেতে যেতে হিসিয়ে বলল, কেন ভয় পাচ্ছিস? যদি এই দৃশ্য তোর স্বামী দেখে মাইন্ড করবে তখন কি হবে, তাই তো? হ্যাঁ তাই। লিওয়ানের ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটে উঠল। সে বিড়বিড় করে বলে উঠল, তোর স্বামীর সামনে শুধু এই অবস্থায় কেন, এর থেকেও আরও খারাপ অবস্থায় গেলেও আমার কোনো যায় আসবে না, কারণ তুই সর্বপ্রথমেই আমিটার। তুই আমাকে না মেনে নিলেও কিন্তু আমি তোকে ছাড়ছি না, কিছুতেই না। অরের সোয়াল জ্বলে পড়ল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বিড়বিড় করে বলল, আমার স্বামী থাকলে তো তুই দেখা পাবি, শালার শয়তান কোথাকার। লিওয়ান কয়েকটা বাড়ি পেরিয়ে এসে দেখলো একটা 5তলা বিল্ডিংয়ের নিচে অনু চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। তাদেরকে একসাথে দেখে অনুর চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। সে তো এখানে তার আপুর জন্যই অপেক্ষা করছিল। এত রাতে একে একে একটা রিকশায় আসবে এটা ভাবতেও চিন্তায় মাথাটা পেটে যাচ্ছিল। তারা গাড়িটা তখন নিয়ে এসেছিল, তারপর অনু চেয়েছিল ড্রাইভারকে নিয়ে আবারও পাঠিয়ে দিবে তার আপুকে নিয়ে আসার জন্য, কিন্তু ড্রাইভারের ফ্যামিলিতে হঠাৎ করে সমস্যা হওয়ায় উনি ছুটি নিয়ে চলে গেছে। আর সেও ফ্ল্যাটে একা ছেলে মেয়েদের রেখে যেতে পারতো না। সব কিছু মিলিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছিল। কিন্তু এখন লিওয়ানের সাথে তার আপুকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তুই কেন এখন দাঁড়িয়ে আছিস? তোর জায়গায় তো অন্য কারো থাকার কথা ছিল। তা তোর সেকেন্ড দুলাভাই কই? বউকে বাহিরে রেখে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি? অরিকে নিয়ে এসে সাবধানে নিচে নামিয়ে দিয়ে হাতে গ্রাস ধরিয়ে দিল। অরি নিজেকে সামলিয়ে নিতে লিওয়ান অনুর দিকে তাকিয়ে কথাগুলো বলল। এদিকে লিওয়ানের কথা শুনে অনু ড্যাব ড্যাব করে তাকালো। তাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে লিওয়ান চোখ মুখ কুঁচকে বিরক্তিকর কণ্ঠে বলে উঠল, হোয়াট? আমার বদলে কে দাঁড়িয়ে থাকবে? আর কিসের সেকেন্ড দুলাভাই? আমার একটাই বড় বোন, আর কোনো বোন টোন নেই। অনুর কথা শুনে লিওয়ানের কপাল কুঁচকে গেল।
সে গাড় কাত করে পাশে দাঁড়িয়ে থাকা অরির দিকে এক পলক তাকিয়ে বলল, তোর আপু যে আমায় বলল ও নাকি বিয়ে করেছে, আর ওই বেবিটাও তাদের। ওয়েট ওয়েট, এই তোর ছেলের বয়স কত? ওকে দেখে তো নিক্কির কিছুটা বড় মনে হয়। এটা কিন্তু কিভাবে সম্ভব? আমাদের বিচ্ছেদ হয় 6 বছর আগে হয়েছিল। তারপর তুই বিয়ে করলেও তো এখন এত বড় ছেলে থাকার কথা না। তাহলে কিভাবে এত বড় ছেলে হলো? আর তোর ছেলের চোখ দুটো কেন আমার চোখের মতো হুবহু হলো? আর ওকে তুই এভাবে প্যাকেট করে রাখিস কেন? তোরা কি আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করেছিস? নিজের প্রেমিককে রেখে অন্য কাউকে কেন বিয়ে করলি? লিওয়ানের এতগুলো প্রশ্ন শুনে অরে কিছুটা ঘাবড়ে গেল। তবুও সে নিজেকে যথেষ্ট সামলে রাখার চেষ্টা করে গম্ভীর কণ্ঠে বলল, আমার হাজব্যান্ডের চোখের মনিও গাঢ় বাদামি রঙের। আর আমার ছেলেটা সুন্দর নয়, তাই ও নিজেকে আড়াল করে রাখতে পছন্দ করে। কারণ মানুষের কালো রং প্রিয় হলেও কালো মানুষ বরাবরই অপছন্দের তালিকায়। আর আপনাকে কে বলেছে আমার ছেলে নিক্কির থেকে বড়? ও হয়তো দেখতে বড় হলেও বয়সের দিক থেকে নিক্কির থেকে অনেকটাই ছোট। আপনাকে আগেও বলছি, আমি খুব স্বার্থপর মেয়ে। নিজের শান্তি সুখের জন্য সব কিছুই করতে পারি। আর এটা এমন কোনো কঠিন কাজ ছিল না। আপনি তো এসআই সাহেবকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলেন। আমার জন্য উনি এমনিতেই অনেক কষ্ট পেয়েছেন। তাই ওনাকে আর এসবের মাঝে জড়াতে চাইনি। কারণ আমি জানি আপনি ওনাকে ঠিক কতটা ঘৃণা করেন। দেখা গেল এবার ওনাকে উপরেই পাঠিয়ে দিলেন, তাই রিস্ক নিতে চাইনি। আশা করছি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এখন আপনি যেতে পারেন। আমি ভীষণ টায়ার্ড। আর আপনার মৃত বন্ধু, সরি, জীবিত বন্ধু আপনার জন্য অপেক্ষা করছে। সো গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ আমাকে ড্রপ করার জন্য। কথাগুলো শুনে লিওয়ান ব্রুকুসকে কিছুক্ষণ অরির ক্লান্ত মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তাকে চলে যেতে দেখে অরি হাফ ছেড়ে বাঁচল। লাইফের প্রথম এক নাগাড়ে এতগুলো মিথ্যে কথা বলল, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। কারণ সেও দেখতে চায় এই মানুষটা আদৌ ভালো হয়েছে কিনা। অন্যদিকে অনু এতক্ষণ চুপ থাকলো, এখন সে বলে উঠল, আপু, তুমি ওনাকে না মেনে নিলেও তো এটা বলতে পারতে, লুহান আর অন্য কারো সন্তান নয়, বরং ওনার সন্তান, ওনার নিজের রক্ত। যাকে হারিয়ে উনি আজ পর্যন্ত কষ্ট পাচ্ছে সেই বেবিটাই লুহান। ছোট বোনের কথা শুনে অরি একটা দীর্ঘশ্বাস ফেলে দৃঢ় কণ্ঠে বলল, আই নো উনি কষ্ট পাচ্ছেন, কিন্তু আমার হাতেও আর কোনো উপায় নেই অনু। তুই তো সবটাই জানিস। আমি কেন এমন করছি সেটাও জানিস। অপারেশনটা শুধু সাকসেস হতে দে, তখন আমি নিজে গিয়ে ওনাকে সবটা বলবো। না হলে উনি দ্বিতীয়বারের মতো আবারও নিজের সন্তান হারানোর যন্ত্রণাটা কিছুতেই সহ্য করতে পারবে না। আর ওনার কিছু হোক সেটা আমি চাই না। কথাগুলো বলার সময় অরির এক চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সেটা দেখে অনু কাছে এসে বড় আপুকে জড়িয়ে ধরে কান্নারত কণ্ঠে বলল, তুমি চিন্তা করো না আপু, আমাদের দুষ্ট ছেলের কিচ্ছু হবে না। উপরওয়ালা এতটাও নিষ্ঠুর নন। তুমি দেখবে ও একেবারে সুস্থ হয়ে যাবে এবং অপারেশনটাও সাকসেসফুল হবে ইনশাল্লাহ। অরির চোখের পানি মুছে খোলা আকাশের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, তাই যেন হয়। লিওয়ান দাঁতে দাঁত চেপে হনহনিয়ে এসে সজোরে ডোর খুলে সিটে বসল। তার রাগে শরীর চলে যাচ্ছে। তার একমাত্র বউ কিনা অন্য একজনকে বিয়ে করেছে। এখন ইচ্ছে করছে ওই লোকটাকে বিনা টিকিটে উপরে পাঠিয়ে দিতে। কিন্তু এখন সে এগুলো তো করতে পারবে না, কারণ সে এখন ভালো হয়ে গেছে। বিনা দোষে আর কাউকে হার্ট করবে না। কিন্তু সে প্রতিনিয়ত আঘাতের উপর আঘাতই পাচ্ছে। নিজের রাগ কন্ট্রোল করার তীব্র চেষ্টা চালাচ্ছে লিওয়ান। সে চায় না আবার ওই রাগের কারণে ভুল কিছু করে ফেলুক। কারণ এই রাগ জেদ প্রতিশোধের জন্যই তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলেছে। তাই সে আর একই ভুল করে আবারও কাউকে হারিয়ে ফেলতে চায় না। রিক্কি বস ওরফে বন্ধুর হাবভাব পর্যবেক্ষণ করে নিয়ে দৃঢ়কণ্ঠে বলল, কি হয়েছে? এত রেগে আছিস কেন? ভাবিজান কি কিছু বলেছে? লিওন সাপের মতো ফুসফুস করেই বলল, তোর ভাবিজান বিয়ে করেছে। আর ওই ফুল প্যাকেজিং করা পুস্কু ছেলেটা ওদেরই সন্তান। রিক্কি চমকে উঠল। সে অবিশ্বাস্য কণ্ঠে বলল, অসম্ভব, ভাবিজান এমনটা করতে পারে না। তাহলে কি ও বাচ্চাটা আকাশ থেকে পড়েছে? এটাও তো হতে পারে ভাবিজান তোকে মিথ্যে বলেছে, আর ওই হাফ ব্যাটারিকে হয়তো অ্যাডপ্ট করেছে কোথাও থেকে। লিওন কিছু একটা ভেবে বলে উঠল, হতেও পারে, কারণ ওকে তো কম আঘাত করিনি, তাই এখন আমাকে হার্ট করছে। তবে আমার মন বলছে ওই হারাম চৌধুরীর 2 কন্যা আমাদের থেকে কিছু একটা লুকিয়ে রাখার চেষ্টা করছে। হ্যাঁ হতে পারে, কিন্তু ভাবিজানের যদি সত্যি সত্যি বিয়ে হয়ে থাকে তখন কি করবি? হাল ছাড়ি দিয়ে দেবদাসের মতো থাকবি? রিক্কির কথা শুনে লিওয়ান হেসে বলল, এই লিওয়ান চৌধুরী কখনো কোনো কিছু স্যাক্রিফাইস করেনি।
সেখানে নিজের ভালোবাসার মানুষটিকে স্যাক্রিফাইস করার কোনো প্রশ্নই ওঠে না। আমি গল্পে হিরো হতে আসি নাই, ভিলেন ছিলাম আর ভিলেনই হয়ে থাকতে চাই। ভালোবেসে যদি কিছু না পাই তবে সেটাকে চিনিয়ে নিতে জানি। ওই কাবাব মেয়ে হাড্ডিকে ফেলে দিতে টাইম লাগবে না। জাস্ট আমি আমার টেডি বিয়ারের জন্য ভদ্র হওয়ার চেষ্টা করছি। তবে যেদিন সব দরজার বাঁধ ভেঙে যাবে ওই দিন ওই মাদার বোর্ডকে লিওয়ান চৌধুরীর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এখন এই ঘাটতেরা মা ছেলের রহস্য বের করতে হবে, নয়তো দেখা যাবে আবারও বুলবুল কিছু করে বসে আছে। শালার নিজের উপরেই নিজের বিশ্বাস নেই, সেখানে তোরও জেদি ভাবি যান কীভাবে বিশ্বাস করবে আমাকে। দেখ গিয়ে, দুই বোন মিলে এতক্ষণ নিশ্চয়ই আমার 14 গোষ্ঠী ধুয়ে দিচ্ছে। লিওয়ানের শেষের কথা বলা শুনে রিক্কি ঠোঁট কামড়ে মিটমিট করে হাসছে। এটা খেয়াল করে লিওয়ান বিড়বিড় করে বলে উঠল, ভাবিস না তুই সব কিছু পেয়ে গেছিস। আমি যদি আমার বউকে না পাই তাহলে তুইও তোর বউ সন্তানকে পাবি না, কারণ আমি আবার এতটাও ভালো না। লিওয়ানের কথা শুনে রিক্কির হাসি থেমে গেল। সে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, ভাই দোয়া করি তুই যেন তোর বউকে খুব তাড়াতাড়ি পাস। এটা বলে গাড়ি স্টার্ট দেয় রিক্কি, আর লিওয়ান গা সিটে এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে ভাবতে থাকলো কিভাবে মাসেলের মধ্যকার আসল সত্যটা বের করা যায়, এবং ওই ম্যাক্স পরিহিত ছেলেটাই বা কার সন্তান। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অন্তরের অন্তঃস্থলে তুই, লিখেছেন নুসরাত ফারিয়া। এটা গল্পের 3য় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।